আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকে মূলত আপনাদের কিন্তু হচ্ছে ভাইবার কিন্তু আদার যে জেনারেল যে ক্লাস যেগুলো ছিল, যে ক্যাডার রিলেটেড, যে অ্যাডমিন, ফরেন পুলিশ, ট্যাক্স, অডিট, কাস্টমস এবং আদার ক্যাডারের, সেগুলো কিন্তু মোটামুটি আপনাদের মোটামুটি কভার করা হয়েছে। সো আজকের ক্লাসটার মূলত যারা অ্যাডমিন এবং পুলিশের জন্য ভাইবা দিবেন ফার্স্ট চয়েস দিয়ে, সো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসটা মূলত আপনারা একবার এখন ওভারভিউ নিয়ে যাবেন এবং আপনাদের এই ফার্স্ট মানে যে সেগমেন্টে কাদের কাদের ভাইবে পড়েছে, এখানে যারা ক্লাসে আছেন তারা একটু লেখেন তো চ্যাটে। আপনাদের কারো কি ভাইবে পড়েছে এই 24 তারিখের ভিতরে? আচ্ছা, 17ই আগস্ট। ঠিক আছে। 12 তারিখ, 11। আচ্ছা, আপনাদের যাদের এই 11, 12 বা 17 তারিখে ভাইবে পড়েছে, আজকে তো 1 তারিখ, আপনারা হচ্ছে এই ক্লাসের হচ্ছে আপনাদের শর্টকাট যেটা বলে দিয়ে আপনারা হচ্ছে জাস্ট খালি ক্লাস একটা ওভারভিউ নেবেন এবং এখান থেকে কি কি জিজ্ঞাসা করা হয় সেটাও বলে দিব। সবকিছু এখান থেকে সেভাবে মানে ডিরেক্টলি জিজ্ঞাসা করবেন আপনাকে, বাট যদি করে বাই চান্স, সো সেই ক্ষেত্রে আর কি ক্লাসটা, বাট এই ক্লাসের যে বিধি এবং আইন এগুলো পড়ে জানা বা আপনাদের জন্য মনে রাখা দরকার, বাট হুবহু সবকিছু মনে রাখার দরকার নেই। আর আজকে যাদের হচ্ছে আপনাদের ফার্স্ট দিকে যাদের সেগমেন্টে ভাইবে পড়েছে, আপনারা এই ক্লাসে জাস্ট খালি পিডিএফটা দেখবেন, শেষ মুহূর্তে ক্লাস দেখার দরকার নেই। যখন আপনারা রিভিশন ফেজে যাবেন আমি বলে দেবো কি কি দেখবেন, তাহলে হবে। সো আমরা হচ্ছে শুরু করলাম আজকে, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে আপনারা যারা এখানে আছেন আপনার টেলিগ্রাম গ্রুপে সবাইকে উদ্দেশ্যে বলে দেন আজকে কিন্তু আমি ক্লাস যেহেতু নিচ্ছি, আপনাদের যে কোনো রকমের প্রশ্ন বা ডকুমেন্টস রিলেটেড এগুলোর অ্যান্সার আশা করি আজকে পাবেন। সো আপনারা বলে দেন সবাইকে। তো শুরু করলাম আমরা আজকে। তো আজকে মূলত কি কতিপয় আইন, বিধি এবং ধারা, তো এই জিনিসগুলো কি, যেমন কিছু কিছু আইন রয়েছে যেমন সিআরপিসি, পুলিশ রেজিস্ট্রেশন অফ বেঙ্গল, পেনাল কোড, তো এই টাইপের যে বিষয়গুলো রয়েছে সেটা একটা আপনাদের একটা ওভারভিউ দিয়ে যাওয়া আর কি। সো আমরা তাহলে আগাই কি কি আছে। তো এখানে মূলত যারা প্রথমে পুলিশ চয়েস দিবেন, সো পুলিশ চয়েস যদি দিতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে যে বাংলাদেশের দণ্ডবিধি যেটা পেনাল কোড, এটা হচ্ছে অনেক সময় ডেট জিজ্ঞেস করে যে এটা কত সালে নেওয়া হয়েছে বা এটা কত সালে এটা মূলত চালু হয়েছে। সো এটা 1860 সালে। এরপরে যে পুলিশ অ্যাক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1861 সাল। এবং সাক্ষ্য আইন যেটা আছে, যেটার জন্য হচ্ছে আপনার এটা খুবই যে ইম্পর্টেন্ট সেটা না, বাট হচ্ছে এটা আপনার জেনে রাখতে হয় কারণ অনেক সময় জবানবন্দিতে এটা জিজ্ঞাসা করে। এবং যে সিআরপিসি যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটা ফৌজদারি কার্যবিধি, সেটা হচ্ছে 1897। এবং যে পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1943। এবং এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন 1976। এটা নিয়ে কিন্তু আপনার কারফিউ সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে কারফিউ যে জারি করা হবে 144 ধারা জারি করা যে যায় না মেট্রোপলিটন এরিয়াতে। সো এই যে এই আইনটা মানে জেনে রাখা ভালো। বা এখানে যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আইন, এটা আপনার না জানলেও হবে, বাট এটা আমরা স্লাইডে দিয়ে রেখেছি যে এক্সট্রা জানতে চান। এরপরে যেটা আছে আপনার আর্ম পুলিশ অর্ডিন্যান্স 1979, এটা জানতে হবে কারণ এটার কিন্তু ক্ষমতা বলে কিন্তু আপনার র্যাব গঠিত হয়েছে। এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন। আপনারা যারা প্রশ্ন করছেন আমি উত্তর দিব, কারণ আজকে ক্লাসটা যেহেতু ওভারভিউ একটা ক্লাস, আমি এটা শেষ করি, শেষ করার পর আপনাদের আমি অ্যান্সার দিব। আপনাদের যদি কোনো চ্যাটে প্রশ্ন আপনারা লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এবার যে খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন যেটা রয়েছে, এগুলো আপনার আসলে জেনে রাখা না জানলেও যে ক্ষতি নাই, বাট আর কি জেনে রাখলেন যারা পুলিশ ফার্স্ট চয়েস দিবেন, যদি এগুলো জিজ্ঞাসা করবেন আশা করি, বাট যদি কখনো জিজ্ঞাসা করে, সো আর কি দেখে রাখলেন। বাট আপনাদের বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ পেনাল কোড, পুলিশ অ্যাক্ট, সাক্ষ্য আইন, ফৌজদারি কার্যবিধি, পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, এবং হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স। এটা আপনাদের মাস্ট জানতে হবে। সো এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে আপনার এই যে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশটা আহ, এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, দণ্ডবিধি যেটা, সো দণ্ডবিধির ভিতরে মূলত রয়েছে বেআইনি সমাবেশ। সো এখানে যেটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পেনাল কোডের মূলত শুরু হয়েছে কবে, 1860 সালে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে। এখন
আইনটিতে আপনাদের মূলত ভাইবাতে কি জিজ্ঞাসা করবে, আমি আপনাদের সরাসরি এই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। এখানে মূলত জিজ্ঞাসা কিন্তু করা হবে যে আপনাদের এখানে মোট কতটি ধারা রয়েছে এবং কতটি অধ্যায় রয়েছে। এটা আপনাকে ভাইবা বোর্ডে ফ্রিকুয়েন্টলি অ্যাস্ক করতে পারে। এবং একই সাথে আপনাদের যে নিচে যে 5 রকমের শাস্তির কথা বলা রয়েছে, সো এই 5 রকমের শাস্তির একটা প্রশ্ন তারা করতে পারে যারা পুলিশ ফার্স্ট চয়েস দিবেন। সো এখানে মূলত যেটা আসে যে প্রথমে মৃত্যুদণ্ড, 5 রকমের শাস্তির মধ্যে যাবজ্জীবন কারাবাস, আরটা হচ্ছে কারাবাজারের সশ্রম ও বিনাশ্রম, এটা যাবজ্জীবন কারাদণ্ড আর কি 2 নাম্বারটা। এবং 4 নাম্বারের সম্পত্তি বাজেয়াপ্ত, 5 হচ্ছে অর্থদণ্ড। তো আপনাদের যদি পেনাল কোড থেকে কখনো কিছু জিজ্ঞেস করে তাহলে 1860 এটা জিজ্ঞেস করতে পারে। এরপর জিজ্ঞেস করতে পারে 511টি ধারা রয়েছে, 23টি অধ্যায়, এবং এরপর হচ্ছে যে 5 রকমের যে শাস্তি, এই 5 রকমের শাস্তি আপনাদের এটা জিজ্ঞেস করবে। এটা জিজ্ঞেস করার পরে আপনাদের হচ্ছে আম, এই যে কি কি রয়েছে, যে 5 রকম শাস্তি কি কি, সেটা জিজ্ঞেস করতে পারে। সো আমরা এখন এরপরে কি আছে সেটা দেখি। সো এরপরে আমাদের রাষ্ট্রবিরোধী কিছু অপরাধ রয়েছে। এই জিনিসটা আপনারা শুধু একটু ওভারভিউ নিয়ে যাবেন। আপনাকে প্রথম যে পেজটা বললাম যে পেনাল কোডের, যেটা একবারে আপনার পড়তে হবে মাস্ট, বাট এখানে যেটা রয়েছে রাষ্ট্রবিরোধী যে অপরাধ সমূহ, সেটা হচ্ছে আপনার সরাসরি জিজ্ঞাসা নাও করতে পারে। তবে আপনি জাস্ট খালি জেনে যাবেন যে 121 নম্বর ধারা কি রয়েছে: বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার কোনো উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা। 121-এর ক যেটা রয়েছে যে বাংলাদেশের ভেতরে বা বাইরে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ। 122 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সংগ্রহ। 124-এর কটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, এটা একটু আলাদা, এই জিনিসটা মনে রাখলে হবে। বাদ বাকি জাস্ট খালি আপনার এটার ওভারভিউ দেখে যাবেন তাহলে হবে। 125 নাম্বারটা আপনার না জানলেও হবে, সমস্যা নেই। সো পরে আমরা দেখি। এরপরে যেটা রয়েছে যে পেনাল কোডের যেটা 1860, আমাদের হচ্ছে দেখবেন বেআইনি সমাবেশ হচ্ছে কয়েকটা আছে। একটা সিআরপিসি জিজ্ঞেস করা হয়, একটা হচ্ছে আপনার পেনাল কোড থেকে জিজ্ঞেস করে, এটা আপনার অনেকেই পেছিয়ে ফেলেন। সো পেনাল কোডের 143 নম্বর ধারাতে কিন্তু বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 144 ধারা যেটা আমরা জানি যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা। 145 কোনো বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে যেন সমাবেশে যোগদান বা অবস্থান করা। আপনার এখানে কি লাগবে? এই পেনাল কোডে 153 খ এবং 145 এই দুটো আপনার না পড়লেও হবে। আপনি 143 এবং 144 এই দুটো মনে রাখবেন। সো আপনাকে আহ আচ্ছা, যেগুলা ক্রস দিয়ে দিব, ঠিক আছে। আর আপনাদের হচ্ছে তাহলে আমি অ্যানোটেট একটা কিছু দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের হচ্ছে যেটা মনে রাখবেন যে 143 এবং 144টা পড়লে হবে। 145 এবং 153 খ এটা পড়ার দরকার নেই, এটা আপনার না পড়লেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দাঙ্গা। দাঙ্গা কিন্তু একটা এখানে যেটা রয়েছে, দাঙ্গার ভিতরে আপনারা জাস্ট খালি একটা ওভারভিউ নেবেন। দাঙ্গার ভিতরে এমন না যে আপনাদের একবারে মনে রাখতেই হবে। সো এখানে যেটা একবারে যদি আপনি বলেন যে ভাই আমি তাও মনে রাখতে চাই, তাহলে আপনি 147টা মনে রাখতে পারেন দাঙ্গাটা। এবং 148 এটাগুলো দরকার নেই, এটা আমি ক্রস দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে 160 যে মারামারি, সেটাও দরকার নেই। এটা জাস্ট করে আপনি জেনে রাখলেন যে 147 দাঙ্গা। এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই তো শাস্তির কথা আমাদের একবারও বলছে না। শাস্তিটা শুধুমাত্র আপনাদের দেখে রাখার জন্য, কিন্তু শাস্তি সাধারণত স্যাররা জিজ্ঞাসা করবে না ভাইবা বোর্ডে, আপনাদের স্যাররা এই বিষয়ে জিজ্ঞাসা করবে না। কারণ আপনারা যখন ক্যাডার হবেন আপনাদের এই বিষয়ে একটা বড় বড় বই থাকবে, আপনারা সেখানে ইন ডিটেলস জানতে পারবেন। আপনারা যে 147-এ এখানে যে ধারাতে দাঙ্গা আছে এটা জানা আপনাদের জন্য অনেক বড় কিছু। এরপরে যেটা রয়েছে সরকারি কর্মকর্তা কর্তৃক সংগঠিত অপরাধ। এই জিনিসটা আপনারা সংবিধান থেকে মূলত প্রশ্ন করা হয় যে দুর্নীতি, যেটা আপনার ধারা 20-এ রয়েছে। সো এখানে আপনার হচ্ছে মূলত 161 বা 162 যেটা রয়েছে সরকারি কর্মকর্তা কর্তৃক ঘুষ গ্রহণ। এটা যদি আপনারা কখনো আপনাদের কখনো জিজ্ঞাসা করা হয় যে ই গভর্নেন্স কেন দরকার, আপনারা যে বলেন যে দুর্নীতি প্রতিরোধ করা, সেখানে আপনারা এর উত্তর হিসেবে অ্যাড করতে পারেন। এবং একই সাথে 162 নাম্বার যেটা রয়েছে যে ধারাতে, যে কোনো ব্যক্তি কর্তৃক কোনো সরকারি কর্মকর্তাকে দিয়ে কোনো কাজ করে তার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ। সো এখানে মূলত আপনার এই যে 161 এবং হচ্ছে 162, এই জিনিসটা আপনাদের যদি কখনো ই গভর্নেন্স টাইপের প্রশ্ন করা হয়,
সেখানে আপনারা এই জিনিসটা অ্যাড করতে পারেন। কিন্তু এখান থেকে আপনাকে সরাসরি কোনো জিজ্ঞেস করা হবে না যে পেনাল কোডে কত নাম্বার ধারাতে ঘুষ গ্রহণ সম্পর্কে বলা রয়েছে এবং এর শাস্তি কি, এটা কখনো জিজ্ঞেস করা হবে না। আপনার এই জিনিসটা আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এই কারণে যে আপনারা যখন কোনো উত্তর সারা জিজ্ঞেস করতে পারেন, ই গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সিটি বা ই গভর্নেন্সের সরি সুশাসনের কথা যদি জিজ্ঞেস করতে পারে, তখন আপনারা হচ্ছে সংগঠিত অপরাধে যে পেনাল কোডের একটা রেফারেন্স দিতে পারেন, তখন সেটা আপনাদের জন্য অবশ্যই বেনিফিশিয়ারি হবে আর কি। এরপরে যেটা রয়েছে যে নিন্দনীয় নরহত্যা বা খুনের শাস্তি। খুনের শাস্তি হচ্ছে 302, আপনারা জাস্ট ধারাগুলো এটা মনে রাখবেন, খুনের শাস্তিটা লাগে দুই সময়। এবং যাবজ্জীবন এইটা লাগবে না, 303 এবং 304 এটা লাগবে না। তাও আমি একবার আপনাদের রিডিং পড়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, যে 303 নম্বর ধারাতে কি বলা রয়েছে, যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি, এবং 304 নম্বরে বলা রয়েছে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যা শাস্তি। তো এই দুটা লাগবে না, খালি আপনি 302টা মনে রাখলেই হবে। এরপরে 363 যেটা মনুষ্য হরণ, মানে যে মানব পাচার। 364 খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ। 364 লাগবে না, 366 লাগবে না। 379টা আপনার মনে রাখতে পারেন, চুরির শাস্তি, কারণ হচ্ছে আপনাদের জিজ্ঞাসা করতে পারে, যেমন আমাদের ঈদ ঈদ মৌসুমে কিন্তু ঢাকা শহরে অনেক সময় চুরি হয়। তো স্যারা জিজ্ঞাসা করতে পারে চুরির শাস্তি বিষয়ে পেনাল করে কত নাম্বার ধারাতে কি বলে দেওয়া আছে, তখন আপনি এটা বলতে পারেন। এবং 380 এটা মনে রাখবেন, এবং এটা খুবই মনে রাখা ইজি, যে মনে রাখবেন যে 379 এবং 380 দুইটা কিন্তু মূলত কি, চুরি। সো এটা মনে রাখলে হবে। জাস্ট খালি এখানে মনে রাখবেন ডাকাতির ভিতরে 395 নাম্বারটা হচ্ছে মনে রাখবেন, তাহলে হবে যে ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং 396 নাম্বার হচ্ছে খুন সহ ডাকাতি, এই দুইটা মনে রাখলে হবে। আর দস্যুতা এবং ডাকাতি দুইটার মধ্যে আপনাদের পার্থক্য জিজ্ঞাসা করতে পারে দু এক সময়, সো এই পার্থক্যটা হচ্ছে আপনারা জেনে নেবেন। দস্যুতা নিয়ে আপনাদের উপকূল অঞ্চলে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। তো সরি, সো 395, 96 এবং 98 এই তিনটা মনে রাখলেই হবে, আর লাগবে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সো এটা কত 1898 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছে, এটা কিন্তু আপনার জিজ্ঞাসা করবেই, ঠিক আছে, এটা মাস্ট, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে। এবং এটা 6-1 নম্বর ধারা অনুযায়ী ফৌজদারি আদালত দুইটা শ্রেণীর রয়েছে, এটা দায়রা এবং এটা কি ম্যাজিস্ট্রেট আদালত। এবং ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিন্যাস এখানে আপনাদের হচ্ছে যে দায়রা জজ আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত, এগুলো আপনার জেনে রাখলেই হবে, এটার জন্য আপনাদের কোনো প্রশ্ন আশা করি করবে না। জাস্ট খালি জিজ্ঞাসা করতে পারে ফৌজদারি আদালত কয় ধরনের, খালি দুই রকমের বললেই হবে। এবং ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিন্যাস কিন্তু সিআরপিসি 6-2 ধারা অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা মানে মাস্ট, এটা একবারে মাস্ট, এটা আপনাদের না দেখলে হবেই না, এটাকে আপনাকে ভাইবা বোর্ডে এখানে যদি আপনার অ্যাডমিন বা পুলিশ ফার্স্ট চয়েস থাকে, এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করবেই। সো এটা আপনার জেনে রাখা একবার ফরজ কাজ, মাস্ট জানতে হবে। সো এখন আমরা দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কয়েকটা ধারা, মানে কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে এখানে, কিন্তু মূলত যে বিচারিক ম্যাজিস্ট্রেটের যে শ্রেণীবিন্যাস 6-3 নাম্বার, এটা জিজ্ঞাসা করবে। এখানে জিজ্ঞাসা করে বলতে পারে যে এখানে কয় প্রকার। সো এটা যে 4 প্রকার, আপনার খালি এটা জানলেই হবে, ঠিক আছে, আর না জানলেও হবে। এখন এই 4 রকমের কোথায় কি রয়েছে, এটা হচ্ছে মহানগর এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা মহানগর এলাকায় দুইটাকে চিফ, আচ্ছা আচ্ছা, মহানগর এলাকার বাইরে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং হচ্ছে দুই রকমের ম্যাজিস্ট্রেট রয়েছে, যে প্রথম শ্রেণী এখন, এবং হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সো এই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিনিসটা কি, এটা মূলত আপনার বিচারে রায় দেওয়ার যে ক্ষমতা, সে ক্ষমতার বলে মূলত পার্থক্য করা হয়েছে, এইটাই এখানে বলে দেওয়া আছে দেখেন। এরপরে আমরা পেজে দেখব যে এখানে আপিল বিভাগ আসলে কি করতে পারে। এখানে আপনাদের জাস্ট খালি জেনে রাখার জন্য, আপনারা যদি এই পেজটা নাও পড়েন আশা করি সমস্যা নাই, কারণ হচ্ছে এই পেজটা থেকে জাস্ট খালি আপনাদের জেনে রাখার জন্য যে কোন জায়গায় কি আছে, যে এই পেজটা আমি আপনাদের বলে দিলাম, আপনারা যারা হচ্ছে স্লাইড দেখে পরে প্রিপারেশন নেবেন, এটা আমি এখানে একটা ক্রস দিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে আপনার জাস্ট খালি আমরা রিডিং পড়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে আপনার সেভাবে ইম্পর্টেন্ট না, বাট এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যদি কারো জানার আগ্রহ থাকে সে জানতে পারবেন।
বাট আপনার যদি পরীক্ষা যেতে যাতে সময় কম, তাদের জন্য একটা শর্টকাট প্রিপারেশন নিতে হবে। এবং আপনাদের হচ্ছে সবাইকে জানিয়ে রাখবেন, আপনাদের হচ্ছে একটা করে সেশন, ইন্টারেক্টিভ সেশন হবে। এটা হয়তো 4 তারিখে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, এই জেনারেল ক্যাডারের এই ক্লাসগুলা। এরপর হয়তো হেলথ কেয়ারের ক্লাস শুরু হবে। বাট 4 তারিখের পর থেকে আমরা রেগুলার ইন্টারেক্টিভ সেশন নিব, 3 দিন বা 2 দিন পর পর। সেখানে আপনারা আপনাদের যে কোনো রকমের প্রশ্ন এবং আপনাদের হচ্ছে নিজেরা নিজেদের সাথে একটা কোঅপারেশন করে আপনারা সেশনটা কন্ডাক্ট করবেন, আমি থাকবো সেখানে। এবং যে কোনো রকমের ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ ইস্যুস গুলো নিয়ে আলোচনা করবেন, বা কারো যদি ফরেন থাকে তাকে ফরেনের বিভিন্ন জিনিস আমি জিজ্ঞেস করবো, আপনারা ইংলিশে উত্তর দিবেন। সো আমরা এখন এই যে পেজের কথা যেটা বললাম, যে এই পেজটা আপনাদের জাস্ট খালি যারা পরে ভাইবা আছে তারা খালি জেনে রাখবেন, বাট এটা যারা রিসেন্ট ভাইবা তাদের না জানলে হবে। এই পেজটাও সেম, এই পেজটাও সেম, জাস্ট খালি জেনে রাখবেন। তাও বলি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে দণ্ড প্রদানের ক্ষমতা হচ্ছে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত যে ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ড। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। এবং একই সাথে জরিমানা যে টাকাটা, 5,000 টাকা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, এবং হচ্ছে তৃতীয় শ্রেণীর হচ্ছে 2,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই পেজের হচ্ছে আপনারা এইখান থেকে এই যে তিনটা যে আছে, এই তিনটা দেখে রাখতে পারেন। বাদ বাকি যাদের হচ্ছে খুব রিসেন্ট টাইমে ভাইবা, তাদের না দেখলেও হবে। এবং আপনারা যারা এখন ক্লাসে আছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে যদি কারোর সাথে চেনা জানা থাকে তাদেরকে বলেন যে যদি আজকে প্রশ্নের সেশন আমি নিব, যে কোনো প্রশ্ন যদি থাকে। আপনারা অনেক সময় অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন যেটা হয়তো সরাসরি অনেক সময় বলা যায় না। সো আজকে কিন্তু আপনাদের সেই সুযোগটা আছে। কালকেও বলতে পারবেন, বাট আজকে জিজ্ঞেস করে থাকলে করতে পারেন। তো এখন আমরা কয়টা সংজ্ঞা দেখি। সংজ্ঞাটার ভিতরে এই জিনিসগুলো আপনাকে স্যাররা ভাবে পড়ে সরাসরি জিজ্ঞেস করতে পারে, আপনি হুবহু যে বলতে হবে এভাবে যে লেখা সেভাবে বলতে হবে তা না, আপনারা জিনিসটা বোঝাতে পারলে হলো। তো নালিশটা কি? নালিশ হলো হচ্ছে এমন এক ধরনের অভিযোগ যা মৌখিক বা লিখিত আকারে ম্যাজিস্ট্রেট নিকট দায়ের করা হয়। এরপর যে ফৌজদারি কার্যবিধি যে না, নালিশের কোন ধারাতে রেফারেন্স দেওয়া আছে এটা আপনার জানা লাগবে না, এটা না বললেও হবে। এরপরে যেটা রয়েছে যে প্রাথমিক তথ্য বিবরণী, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটাকে আমরা এফআইআর বলি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো মামলা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এফআইআর অবশ্যই লাগে, বা এজাহার যেটা বলি। সো কোনো অপরাধ সংগঠন সংবাদ যখন পুলিশকে দেওয়া হয় এবং পুলিশের নির্দিষ্ট বইয়ে লিপিবদ্ধ করেন, তাকে কিন্তু এফআইআর বলে। এটা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যে ফৌজদারি কার্যবিধির কত নম্বর ধারা অনুযায়ী এটা লিপিবদ্ধ করা হয়, 154 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, এটা আপনাদের জানতেই হবে। আর কগনিজেবল অফেন্স হচ্ছে আপনার 154, বাট নন কগনিজেবল অফেন্স কিন্তু 155। এবং অনুসন্ধানটা কি? অনুসন্ধান হচ্ছে আপনার পুলিশ বা আদালত কর্তৃক পরিচালিত যে কোনো কার্যক্রমকে অনুসন্ধান বলে। ইনকোয়ারি একটা আছে, আর ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশনে কিন্তু চার্জশিট দেওয়ার পরে হয়, আর ইনকোয়ারি হয় এফআইআর এর পরে। সো এটা মাথায় রাখবেন। এবং এরপরে যেটা রয়েছে ইনভেস্টিগেশন, যে সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যে কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় কি তদন্ত। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আপনার ইনভেস্টিগেশনটা আপনার চার্জশিটের ঠিক যখন দেয়া হবে এর পরপরই করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। এই জিনিসটা আপনাদের না জানলেও হবে। সো যেটা আপনাদের না জানলে না, যারা রিসেন্ট ভাইবা দিবেন তারা এই জিনিসটা যদি স্কিপ করেন কোনো সমস্যা নেই, বা যাদের ভাইবা পরে তারা এটা জেনে নিতে পারেন। যে এখানে যেটা বলা রয়েছে, ধারা আপনার জানার দরকার নেই, ধারা আপনি না লিখলেও হবে, আপনি জানবেন এখান থেকে। যিনি সরকারের পক্ষে দায়ের আদালতে মামলা পরিচালনা করেন তিনি পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে ম্যাজিস্ট্রেট আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন একজন পুলিশ পরিদর্শক, যাকে কোর্ট ইন্সপেক্টর বলা হয়। এবং আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি বললেন যে ধারা জানা লাগবে না, তাহলে লিখলেন কেন স্লাইডে? বিষয় হচ্ছে যারা স্লাইড হচ্ছে পরবর্তী সময়ে অনেকে জানার আগ্রহ থাকে, তাদের জানার জন্য রেফারেন্স সহ লেখা। এবং আপনার জাস্ট খালি যদি সংজ্ঞাটা জানার দরকার, আপনার খালি সংজ্ঞাটা খালি জেনে রাখলেই হবে। বাট যাদের খুব রিসেন্ট ভাইবা তারা যদি চায় স্কিপ করতে, নো প্রবলেম, স্কিপ করতে পারেন, এগুলো জিজ্ঞেস করবে না। এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে তল্লাশি পরোয়ানা। এটা হচ্ছে আমি কি জানতে হবে, যে সিআরপিসি কিন্তু 96 ধারায় কোনো জিনিসের তল্লাশির জন্য এবং 100 ধারায় কোনো বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা রয়েছে। এই জিনিসটা এতটুকু আপনার জানলেই হবে, আর না জানলেও হবে। সো 96 ধারায়
আদালত নিম্নলিখিত তিন কারণে তল্লাশি মঞ্জুর করতে পারেন। কখন কখন? যখন হচ্ছে সমন জারি করতে পারেন, তখন ব্যক্তিকে সামান্য উল্লিখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয় কিন্তু সেই দলিল হাজির না করে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা আছেন, ধরেন সমন জারি করা হলো, ঠিক আছে? আপনারা কিন্তু যারা পুলিশ প্রিপারেশন নিয়েছেন, ক্যাডারের ক্লাস হয়তো দেখেছেন। সো আপনাদের কাছে প্রশ্ন, যদি সমন জারি করা হয় বা সমন জারি করার পরও যদি আদালত তাকে না পায়, এরপর কি জারি করতে পারে? এটা লেখেন তো চ্যাটে আপনারা। না, অ্যারেস্ট ওয়ারেন্ট না। আপনার হচ্ছে যদি সমন জারি করা হয়, এরপর যদি এরপরও আদেশ সে না আসে, এরপর হুলিয়া জারি করে, ঠিক আছে? সমন, হুলিয়া এগুলো পড়বেন। এটা হয়তো আপনাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে বিভিন্ন, দেখবেন যে পিডিএফ সেকশনে কিন্তু আমি কয়েকটা পিডিএফ দিয়ে দিচ্ছি, হ্যান্ড নোট। পুলিশ অ্যাডমিনে, স্পেশালি অ্যাডমিনে আপনাদের সবার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই অবশ্যই সেই পিডিএফ গুলো মাস্ট দেখে যাবেন। আপনারা যদি বই নাও পড়েন, কোনো সমস্যা নেই, আপনার খালি পিডিএফ পড়েন, আপনার পুলিশ অ্যাডমিন ট্যাক্স ভাইবা অনেক ভালো হবে, এটা ইনশিওর করে দিলাম আমি। আপনারা হচ্ছে এই সমন জারি করার পরে যে ব্যক্তিকে যদি হাজির করতে বলা হয় কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির না করে, যখন এরূপ দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে তা আদালতে জানা নেই, তো তল্লাশি পরোয়ানা যে তিনটা কারণে জারি করা হয় সেটা আমরা দেখি। এবং লাস্টে যেটা বলা রয়েছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশির প্রয়োজন হয়। আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে এই তিনটা জিনিস জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? আপনাকে জাস্ট যেটা আমি প্রথমে যেটা দাগাই দিলাম, এই যেটা এটা জিজ্ঞাসা করবে, যদি জিজ্ঞাসা করে, এটা রেয়ার কেস। বাট যদি আপনি খুবই ডেপথ লেভেলে প্রশ্ন চলে যায়, সব তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এখন তল্লাশি পরোয়ানার এখানে যেটা রয়েছে যে 100 ধারা বেআইনি আটক তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, যেটা তল্লাশি পরোয়ানা আদেশ কে দেয়? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে, বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন দেয় সেটা কিন্তু সে মোবাইল কোর্ট এবং অন্যান্য ক্ষেত্রে দিতে পারেন, এবং বাদ বাকি যে প্রথম দুটো সেটা আদালতের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। আপনারা যেটা যে প্রশ্ন আপনারা লিখতে থাকেন, আমি সবার প্রশ্নের উত্তরই দিব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেফতার, এটা নিয়ে কিন্তু আপনার প্রায় প্রশ্ন করতে হবে। আহ এটা আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করবেই। যারা অ্যাডমিন পুলিশ এবং যারা ফরেন ফার্স্ট থাকলেও অ্যাডমিন সেকেন্ডে বা থার্ডে আছে, পুলিশ সেকেন্ডে বা থার্ডে আছে, তাদেরকে মাস্ট জিজ্ঞাসা করবে যে ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া, এটা কিন্তু কগনিজেবল অফেন্স, এবং ওয়ারেন্ট ব্যতীত নিম্নলিখিত 9 প্রকারের কারণে ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এই যে 9 প্রকারের যে শাস্তি, এটা আপনাদের মাস্ট, এটা একবারে ফরজ, জানতেই হবে। এটা কিন্তু যদি না জানেন নেগেটিভ একটা ইমপ্রেশন হবে, ঠিক আছে? এটা মাস্ট। এবং 9 ধরনের শাস্তি কি সে আপনি না পারলেও হবে, এটা নিয়ে কোনো বদার হওয়ার কিছু নেই, কিন্তু আপনার 9 প্রকার যে শাস্তি রয়েছে এটা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট বা যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে, বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে, বা উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্ট থাকার যুক্তিযুক্ত সন্দেহ থাকলে। 2 নাম্বার রয়েছে আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার সরঞ্জাম থাকলে। যাদের ফাইভে পড়ে তারা শাস্তির যে আটকের যে 9টা প্রকার রয়েছে সেটা আপনারা পড়ে পড়ে রাখতে পারেন, খুবই হেল্পফুল হবে। এটা যদি বলতে পারেন তাহলে আপনি ভাইবা আপনার বলে মানে কোর্টে থাকবে শিওর। এবং এই কার্যবিধির অধীনে বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, যার নিকট চোরাই মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ আছে হলে, বা যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা গেলে, এখানে আমরা 4 রকম দেখলাম, আর বাদ বাকিগুলো দেখি। এবং পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনে বাধাদানকারী বা অথবা যে ব্যক্তি আইনসঙ্গত কোনো হেফাজত হতে পলায়ন অথবা পলায়নের চেষ্টা করলে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হলে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে, মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ধারা ভঙ্গ করলে, এবং যাকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয়েছে। তো এই যে 9টা শাস্তি, এটাকে সিপ সোদেরা বলে, এটা সামনে আছে, আমরা দেখবেন SICIP SODERA। সো এটা আমার সেই পিডিএফ গুলোতে আছে, আপনারা যারা হচ্ছে পিডিএফটা পড়েন বা দেখেছেন তারা এখানে পাবেন। টেলিগ্রাম সেশনে যে পিডিএফ হ্যান্ড নোট গুলো দেওয়া আছে, এখানে যে আপনারা যে এই 9টা শাস্তি এবং হচ্ছে পুলিশ যে 54 ধারা অনুযায়ী যে বিনা ওয়ারেন্টে গ্রেফতার, এটা আপনাদের জেনে রাখতে হবে। এবং 9টা শাস্তি আপনার না পারলেও সমস্যা নেই, বাট 9টা যে কারণে গ্রেফতার করতে পারে সেই 9টা কারণটাকে আপনাকে জানতে হবে। তো আমরা পরে যাই। এই যে দেখেন, চলে আসলো। এটা আপনার এখান থেকে চাইলেও পড়তে পারেন,
বা আপনি হচ্ছে আমার যে পিডিএফ গুলো শেয়ার করা রয়েছে সেখান থেকে দেখতে পারেন। যে প্রথমে কি কগনিজেবল অফেন্সে কি আছে, ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। পিতে হচ্ছে প্রোক্লেম টু অফেন্ডার স্টোলেন প্রপার্টি। ওতে আছে অবস্ট্রাকশন গভর্নমেন্ট ডিউটি, ডিজার্টার ফ্রম আর্মি নেভি এবং ডিফেন্স ফোর্স থেকে অব্যাহতি বা পলায়নরত লোক, এক্সট্রাডিশন অ্যাক্ট, রিলিজ কনভিক্ট, এবং এটা হচ্ছে অ্যারেস্ট। অ্যারেস্ট দেয়া আছে, ভুল আছে একটু। এখানে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। সো কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্সের মধ্যে কি কি থাকতে পারে এটা নিয়ে আপনার বিস্তারিত জানার দরকার নেই, খালি একটা জেনে রাখবেন যে হত্যা, ধর্ষণ, যেই টাইপের যে মানে গুরুতর যে অপরাধ সেগুলো হচ্ছে মূলত কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্সটা কি, মূলত যেখানে হচ্ছে আপনার লাইট টাইপের অপরাধ। সো এখানে দেখেন যে কি কি রয়েছে: মার্ডার, রেপ, রবারি, ডেকোসিটি, কিডন্যাপিং, অ্যাবডাকশন, থেফট, রায়োটিং, ডাউরি ডেথ, কাউন্টারফিটিং কারেন্সি। সো এই যে এই টাইপের যে কয়েকটা, আপনার এখানে সব পড়া লাগবে না, আপনার দুই একটা মনে রাখলেই হবে, বা দুই তিনটা মনে রাখলে আরো ভালো। আপনি এখান থেকে জাস্ট দুইটা বা তিনটা আর মনে রাখার দরকার নেই। আর নন কগনিজেবল অফেন্স যে ডিফেমেশন, সিম্পল হার্ট, চিটিং, ফরজারি, পাবলিক নিউইসেন্স আর মিসচিফ। এখান থেকে আপনার দুই থেকে তিনটা, এখানে সব জানা দরকার নেই। সো এখানে মূলত কগনিজেবল এবং নন কগনিজেবল এই অফেন্সটাকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এক মিনিট, পুলিশ ক্যাডারের ক্লাসটা খুব একটা বিস্তারিত হয়নি, খুব একটা ইফেক্টিভ হয়নি, সব নিজে পড়ে নিতে বলছে। আচ্ছা, আপনাদের যদি কোনো ক্লাস সম্পর্কে আরো মনে হয় যে আর একটু ডিটেলস দরকার হয়, আমি হচ্ছে যে ইন্টারেক্টিভ যে সেশনটা নিব সেখানে আপনাদের যে কোনো রকমের যা কিছু দরকার আপনারা আমাকে বলতে পারবেন, আমি হচ্ছে সেখানে আপনাদের সবকিছু দেখিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। এবং নন কগনিজেবল অফেন্স এখানে জাস্ট খালি দুই থেকে তিনটা মনে রাখবেন। এবং আজকের ক্লাসটা কিন্তু মূলত আইনের বিধি, এখানে মোটেও আপনারা যারা নতুন আছেন ইন ডিটেলসে পড়বেন না। আমি যেগুলো যেগুলো বলছি খালি ওগুলোই পড়েন, এর বাইরে কিছু লাগবে না। কারণ এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, এত ডিটেলস আপনার পড়া লাগবে না। আমি ডিটেলসটা দিয়েছি এই কারণে যাতে ভবিষ্যতে যদি কারো আগ্রহ থাকে সে যাতে আগ্রহের সহিত জানতে পারে, এই জন্য দেওয়া। বাট সব কিন্তু এখান থেকে পড়ার দরকার নেই। দুই থেকে যেগুলো পড়া লাগবে আমি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। সো আপনার বিস্তারিত পড়া এখান থেকে লাগবে না লিস্ট। এরপরে যে বেআইনি সমাবেশ এটা কিন্তু মাস্ট, এই পেজটা আপনারা মাস্ট মাস্ট দেখে যাবেন ভাইবার আগে, মাস্ট। যেটা অ্যাডমিন পুলিশ আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসের ভিতরে আছে, যে 127 নম্বর ধারা যেটা সিআরপিসির ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন। এটা মাস্ট, পুলিশ অ্যাডমিন দুজনেরই এটা পড়তে হবে। যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায়, জননিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি প্রয়োগ করে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এবং এই যে আপনার গুলি করার নির্দেশ দেওয়া, গুলি করার নির্দেশ মানে গুলি করার আদেশ বন্ধ করা এবং ফোর্স ডিপ্লয় করা, এগুলো সব কিন্তু ম্যাজিস্ট্রেটের পারমিশনে হবে। এবং মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে পুলিশ কমিশনার, এবং মেট্রোপলিটন এলাকার বাইরে আদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে আপনাকে যেটা জিজ্ঞেস করবে যে এই বেআইনি সমাবেশটা কত নম্বর ধারা অনুযায়ী, 127 নম্বর ধারা, এটা মাস্ট মনে রাখবেন। এবং এটা কে দেয়, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং মেট্রোপলিটন এলাকার বাইরে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতটুকু জেনে রাখবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে যে 144 নম্বর ধারা, এই 144 নম্বর ধারা কি ফৌজদারি কার্যবিধির অধীনে 144 নম্বর ধারা জারি করতে পারে, কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট পারে, এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট এটা পারবে। এবং 144 নম্বর ধারার অধীনে দায়িত্ব পালনরত কোনো জেলা ম্যাজিস্ট্রেট, এবং জেলা একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে 144 ধারা কত দিন কার্যকর থাকে। 2 মাসের বেশি কার্যকর থাকে না, তবে বিশেষ প্রয়োজনে সরকার চাইলে এর মেয়াদ বাড়াতে পারে। এখন আপনাদের কিন্তু একটা প্রশ্ন অনেকেই করে যে 144 ধারা কি মেট্রোপলিটন এলাকায় জারি করা যায় কি যায় না, বলেন তো, একটু চ্যাটে লেখেন তো। এটা কি পুলিশ ক্যাডার ক্লাসে পড়ানো হয়েছিল, 144 নম্বর ধারার এটা? একজন লিখেছেন যায় না। জি ঠিক আছে। যদি আর এখানে একটা জিনিস আমরা একটু দেখি, এটা ডিপ, যে কখন আসলে 144 নম্বর ধারা যখন জারি করা যায় তখন কি কি হয়। যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে
144 যে ধারা, নির্দেশে আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত, প্রতিবন্ধকতা, বিরক্তি বা আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে, বা মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণ করবে, দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করবে, আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করবে, বা কোনো ব্যক্তিকে কোনো কার্য করা হতে বিরত রাখবে, বা যে কোনো ব্যক্তি তার দখলে বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। এই যে এই পেজটা যখন 144 নম্বর ধারা জারি করা যায়, এটা আপনি যদি স্কিপ করতে যান, কোনো সমস্যা নাই, এটা আমি ক্রস দিয়ে রাখলাম। আপনাকে কি জানতে হবে? যদি আপনাকে দেখাই যে 144 নম্বর ধারা থেকে এটা কে জারি করতে পারে, কখন জারি করা হয়, 144 নম্বর জারি করলে কি হয়, এবং 144 নম্বর ধারা কতদিন থাকে, এতটুকু জানলেই হবে, আর আপনার একটু জানার দরকার নেই। বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো আপনার না জানার সমস্যা নেই। এখন এখানে একটা জিনিস আছে যে আদালতে দেখেন অভিযুক্তকে হাজির করার প্রক্রিয়া কিভাবে জারি করা যায়। সমন জারি করতে পারবেন, যদি সমনে সে না আসে, এই যে ধারা ধারা আপনাদের না জানলেও হবে, ঠিক আছে, ধারা না জানলেও হবে, দরকার নেই। হুলিয়া, এবং হুলিয়ার পরে কি করবেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন, ক্রোক করবেন। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আবার দুইভাবে করতে পারবেন, গ্রেপ্তারি পরোয়ানা সহ এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া। এই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনটা? এই যে কগনিজেবল অফেন্স। এখন আপনাকে যদি আমি বলি যে এই পেজ থেকে তাহলে কিভাবে কি প্রশ্ন আসতে পারে যে এই পেজটা থেকে, তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে আমার প্রথমে আসতে পারে যে আদালতে অভিযুক্তকে কিভাবে করতে পারি। আপনি চাইলে হাজির করতে পারেন, হাজির করার পরের উপায়টা কি, সমন জারি করবেন, সমন নাহলে হুলিয়া, হুলিয়া না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন। এবং অভিযুক্তকে দুইভাবে আদেশ আপনি গ্রেফতার করে আবার দুইভাবে করতে পারেন, গ্রেফতারি পরোয়ানা সহ, অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট, আবার অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। খালি এতটুকু জানলেই হবে। এবং এখানে দেখেন বলে দেওয়া আছে, উল্লেখ্য যে যখন সমন বা ওয়ারেন্ট দিয়েও কাউকে পাওয়া যায় না, তখন আদালত তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়ে হুলিয়া জারি করতে পারে। এখন এই যে ফৌজদারি মামলা, যেটাকে বলে কগনিজেবল অফেন্স, এই ফৌজদারি মামলার মূলত আবার দুইভাবে আপনার ফৌজদারি মামলা দায়ের করা যায়। কিভাবে কিভাবে দায়ের করা যায়, যে আপনি একটা জায়গায় হত্যা বা কোনো একটা কগনিজেবল অফেন্স ঘটছে, যে 9 রকমের যে অপরাধ ঘটছে, তখন আপনি পুলিশের নিকট সংবাদ প্রদান করে আপনি কি করবেন, থানায় আসবেন। থানায় এসে আপনি কি করবেন, এফআইআর করবেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলা হয়। এটাকে সাধারণত কি বলে, এজাহার বলা হয়। এবং পুলিশ আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করবে। এখানে একটা কথা আছে, একটা হচ্ছে দেখেন এটাকে মামলাকে বলা হয় কিন্তু জিআর, এটা হয়তো পড়াইছে পুলিশে, আটাকে বলে সিআর। এটা জেনারেল রেজিস্টার ডায়েরি, এটা কেস রেজিস্টার ডায়েরি। এখন ধরেন সামহাও এখানে পুলিশের নিকট আপনি গেছেন যে ভাই এই যে কাহিনী ঘটছে, পুলিশ কি কইলো যে ভাই আমি তো দেখি নাই, গড়িমসি শুরু করছে। তখন আপনি কি করবেন, 1 নম্বরে যাবেন না, তখন যাবেন 2 নম্বরে। তখন কি করবেন, ম্যাজিস্ট্রেটের নিকটে গিয়ে বলবেন ভাই আমার মামলা তো পুলিশ নেয় না। তখন আপনাকে ম্যাজিস্ট্রেট আপনাকে কি করবে, যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশ করে জবানবন্দি গ্রহণ, একে নালিশ মামলা সিআর কেস বলে, এবং অপরাধের সংবাদ প্রদান করবে। সো এখানে যে বিষয়টা হয়েছে, যে এই জিনিসটা আপনাকে জানবে যে কোনটা জিআর মামলা কোনটা সিআর মামলা। তো জিআরটা কি, যেটা হচ্ছে জেনারেল রেজিস্টার, কেস রেজিস্টার। জিআর এর সাধারণত এফআইআর করা হয়, যেটা আপনার আদালতে গিয়ে, সরি থানায় গিয়ে করতে হয়। আর সিআরটা হচ্ছে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করবেন। আর এখানে দোষ স্বীকারোক্তিমূলক যে রেকর্ড যেটা, সেটা হচ্ছে সিআরপিসির হচ্ছে 164 নম্বর ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে করবেন। আর দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আপনি চাইলে 161 নম্বর ধারায় পুলিশের সামনে করতে পারেন। এখানে আটটা আছে 161, আর আটটা আছে 164। 161 পুলিশ, 164 ম্যাজিস্ট্রেট। দোষ স্বীকারোক্তিমূলক লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিকারী অবশ্যই বুঝিয়ে দিবেন, যে এটা আপনার না পড়লেও হবে, খালি আপনি মনে রাখবেন যে যে যদি ভাবে ভোটে জিজ্ঞেস করে যে সিআরপিসি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 161 পুলিশের সামনে, 164 ম্যাজিস্ট্রেটের সামনে, তাহলেই হবে, আর লাগবে না। আর এখানে রয়েছে পুলিশের ডায়েরি, পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশের ডায়েরি, কেস ডায়েরি। আপনাকে এতটুকু জানলে হবে। বা এরপরও যদি আপনি জানতে চান, সেটা সিআরপিসির 172 নম্বর ধারা অনুযায়ী পুলিশের ডায়েরি সম্পর্কে বলা রয়েছে, পুলিশের ডায়েরি। এখন আপনাদের কাছে আরেকটা জিনিস মনে রাখবেন, সিআরপিসি আপনার 167 মেবি হচ্ছে রিমান্ড আছে, এটা একটু জেনে নেবেন।
এটা লাগবে। আর হচ্ছে 172 নাম্বার ধারা হচ্ছে আপনার হচ্ছে কেস ডায়েরি। এরপরে যেটা রয়েছে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা জানবেনই, মাস্ট। সো আমি এখানে বলে দিচ্ছি অ্যাডমিনে কোন কোন ধারা জানতে হবে। অ্যাডমিন পুলিশ দুজনের জন্যই, নট অনলি যে আমি অ্যাডমিন দিলাম আমাকে এই ধারা জানলে হবে না বা এটা বাদ দিবে এরকম না। মাঠ পর্যায়ে দুজনেরই ধারা জানতে হবে। সো চার্জশিট বা ফাইনাল রিপোর্ট আমি আপনাদের টিক দিয়ে দিচ্ছি কোনটা কিভাবে পড়বেন। আর যদি আপনারা কোনো ক্লাসের কোনো অংশ লাইভে মনোযোগের অভাবের কারণে মিস করেও যান, রেকর্ড থাকবে, রেকর্ডটা খালি একবার দেখে নেবেন তাহলে হবে। কোনগুলা কি পড়তে হবে আমি এখানে বলে দিচ্ছি, আপনারা স্লাইডটা খালি দেখে যাবেন, যেগুলো যেগুলো বাদ দিতে বলছি ওগুলো পড়বে না তাহলে হবে। সো এটা মাস্ট যে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, সেটা হচ্ছে সিআরপিসির 173 নম্বর ধারা অনুযায়ী তদন্ত সম্পন্ন করার পর তদন্তকারী কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে হয় যা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। এবং তদন্তের শেষে যদি সত্যতা পাওয়া যায় না সে আসলে অপরাধী, তাহলে চার্জশিট। আর যদি আপনি তদন্ত শেষ করে যেখানে যে তার কোনো অপরাধ প্রমাণিত হয় নাই, তাহলে আপনি কি করবেন, ফাইনাল রিপোর্ট দিবেন, ঠিক আছে? সো এই জিনিসটা ভাই মনে রাখতে পারেন। এবং আপনাকে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই যে এইভাবে যে লাইন বাই লাইন হবো আপনাকে বলা দরকার আছে না, আপনি বুঝতে পারলে হয়েছে। সো যারা আছে অ্যাডমিন একটু আগে জিজ্ঞাসা করলেন যে ফার্স্ট চয়েস হলে কি কি বাদ দিব বা কি কি পড়বো, আমি কিন্তু বলেই দিচ্ছি যে এই এই পেজটা এখানে মাস্ট, এইগুলো আপনাকে দেখে যেতেই হবে এবং জাস্ট খালি বুঝাই দিতে পারলেই হবে। এবং এরপরে কি রয়েছে যে আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু বা পুলিশি হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান। ফৌজদারি কার্যবিধি 174 75 76 নম্বর ধারায় আত্মহত্যার বিষয়ে অনুসন্ধান বা হঠাৎ সন্দেহজনক সহিংস বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এমন মৃত্যুর ক্ষেত্রে 174 নম্বর ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক অনুসন্ধান। আর 176 নম্বর ধারায় পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান সম্পর্কে বলা হয়েছে। এবং কবর থেকে লাশ উত্তোলন এটা আপনার না পড়লেও হবে, এটা জানার দরকার নেই, এটা ক্রস, খালি এটা জানবেন। এবং এখানে যেটা রয়েছে যে মামলা নিষ্পত্তির সময় যেটা অ্যাডমিন পুলিশ দিবেন এবং খুব শর্ট টার্মে ভাইবা, তার এই পেজটা পড়ার দরকার নেই, এটা লাগবে না, এটা না পড়লেও হবে। সো মামলা নিষ্পত্তির এখানে সময় আমি জাস্ট করে একবার বলে যাই যে ম্যাজিস্ট্রেট কোনো মামলার বিচার শেষ করবেন 180 দিনের মধ্যে, দায়রা জজ কোনো মামলার বিচার শেষ করবেন 360 দিনের মধ্যে। মৃত্যুদণ্ড অনুমোদন সাপেক্ষে যদি মৃত্যুদণ্ড প্রদান করে 374 নম্বর ধারা অনুযায়ী মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে। এবং হাইকোর্ট কি করবে, সে আবার অনুসন্ধান করবে, অনুসন্ধান করে সে সাক্ষ্য নির্দেশ দিবে। এবং 376 ধারায় শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রাখা, বাতিল করা বা অন্য যে কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। এই এতটুক, যারা এক্সট্রা যারা জানতে ইচ্ছা করে সেই তিনটা পড়বেন, বাদ বাকিগুলো লাগবে না। বাট এরপর যদি আপনার আরো বেশি ইন্টারেস্ট থাকে তাহলে এই দুটো দেখতে পারেন, বাট আমার মনে হয় ভাইবাতে এগুলো জিজ্ঞেস করবে না। আর যাদের আরো খুব দ্রুত ভাইবা তারা এই দুটাও স্কিপ করতে পারেন, মানে পুরো পেজটাকে স্কিপ করতে পারেন, কারণ এখান থেকে ভাইবাতে জিজ্ঞাসা করার চান্স মনে করেন 2% বা 0.21% বলতে পারেন, ডিপেন্ড করবে বোর্ডের উপর। এরপরে যেটা রয়েছে যে দণ্ড স্থগিত, মওকুফ বা হ্রাস, সংবিধানে এটা কালকে আমরা পড়বো, কালকে কিন্তু আমাদের সংবিধান ক্লাস আছে। সো কালকে আমরা সংবিধানে ইন ডিটেলস আলোচনা করব যে সংবিধানের 49 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি যে কোনো দণ্ড মার্জনা বা মওকুফ করতে পারে। আর এরপর এটা লাগবে না। এবং ডাবল ডাবল জিওপার্ডি যেটা, যে আপনি খালি বলবেন যে এটা লাগবে না যে একবার খালাস বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এক অপরাধের জন্য পুনরায় পুনরায় বিচার করা যাবে না। খালি আপনি এতটুকু মনে রাখলে হবে, এত পড়া লাগবে না। আর আপিল, যখন আপনি আপনার আদালতের রায়ে খুশি না তখন আপনি আপিল করতে পারবেন, এটা কত নাম্বার ধারায় বলেছে, কার্যবিধি 404 থেকে 431 নম্বর ধারায়, এটা মনে রাখবেন তাহলে হবে, আর লাগবে না। এরপরে রয়েছে বন্দি হাজিরা রিট, এটা আপনার দরকার নাই। খালি আপনাকে একটা জিনিস মনে রাখবেন, রিট অফ হেভিয়াস কর্পাস, এই জিনিসটা কি, যদি আপনি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আপনি যদি বন্দি রাখেন তখন তাকে তো আপনি গুম করে ফেলতে পারেন। তখন আদালত কি করবে, আদালত তখন বলবে যে আইন শৃঙ্খলা বাহিনীকে তুমি যে ব্যক্তিটাকে গ্রেফতার দেখাচ্ছ না
বা তাকে তুমি জনসম্মুখে আনছো না, সেটার জন্য আদালত তাকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিবে যে তুমি এই সময়ের মধ্যে তাকে আদালতে উপস্থিত করবা। তো সেটা জন্য রিট করতে হবে, সেই রিটে মূলত হেভিয়াস কর্পাস। রিট হচ্ছে মূলত 5 প্রকার, ঠিক আছে? এটা খালি জেনে রাখেন, রিট কয় প্রকার, 5 প্রকার, এতটুকু জানলে হবে। অনেকগুলো রয়েছে, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টেরিওরি টাইপ একটা কিছু রয়েছে সম্ভবত। আটা আটা মনে হয় আপনার কোয়ারেন্সিও টাইপের কিছুটা রয়েছে, আর হচ্ছে হেভিয়াস কর্পাস রয়েছে। তো যে 5 রকমের রিট, খালি রিট কয় প্রকার, 5 প্রকার জানলেই হবে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিট হচ্ছে হেভিয়াস কর্পাস, ঠিক আছে? এবং আমাদের সংবিধানের কিন্তু 102 নম্বর অনুচ্ছেদে কি আছে, যে ফৌজদারি কার্যবিধির 191 ধারায় হাইকোর্ট বিভাগে ক্ষমতা দেওয়া রয়েছে, এবং এর সাথে জামিন আদালতের নির্দেশে নির্দিষ্ট শর্তে মুক্তিপণকে জামিন বলে। আপনার ধারা যদি মুখস্থ না থাকে বাদ দেন, ধারা মনে রাখা লাগবে না, খালি জামিন কাকে বলে এতটুকু মনে রাখলে হবে। আর আগাম জামিন আপনার জানার দরকার নেই, আগাম জামিন আপনি না জানলেও চলবে। যে গ্রেপ্তারের আশঙ্কায় আগে ভাগে যে জামিন দিয়ে রাখা হয় সেটাকে বলা হচ্ছে আগাম জামিন, ঠিক আছে? আপনি হচ্ছে এই পেজ থেকে মূলত হেভিয়াস কর্পাসটা পড়বেন। এই হেভিয়াস কর্পাস এবং রিট হচ্ছে 5 প্রকার, খালি এটা জানবেন। এরপর হচ্ছে খালি জামিনের সংজ্ঞাটা জানেন, আর দরকার নেই জামিনের সংজ্ঞা। বাট আগাম জামিন সম্পর্কে আপনার জানা না জানলেও হবে, দরকার নেই। এখন হচ্ছে সমন এবং ওয়ারেন্টের মধ্যে পার্থক্য। এখান থেকে খালি কি জানবেন, এখান থেকে হচ্ছে সংজ্ঞাগুলা একটু বলি আর মূল উদ্দেশ্য। এটা পার্থক্য জিজ্ঞাসা করবে না কখনো, বাট আপনি জেনে রাখা আপনার জন্য ভালো। যে ভাষায় কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ, ফৌজদারি কার্যবিধির 68 নম্বর ধারা, এটা আপনার না জানলেও হবে, খালি বলবেন সমনটা কি আদালত যদি কাউকে নির্দেশ করে ইয়াতে বলে। এবং ওয়ারেন্টটা কি, যদি আদালত মনে করে যে ওই ব্যক্তিটা অপরাধী এবং তাকে যদি গ্রেফতার না করে তাহলে জাতীয় নিরাপত্তা প্রশ্ন সম্পর্কিত এবং কোনো ইনভেস্টিগেশন মানে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তখন কিন্তু আদালত চাইলে ওয়ারেন্ট জারি করতে পারে। পুলিশে দেওয়া আদালতের হুকুমকে, যে পুলিশকে বলবে যাও গ্রেফতার করো, তল্লাশি চালাও, এটাই মূলত ওয়ারেন্ট, এরপর আর দরকার নেই আপনার জানা। সমনের মধ্যে কি বলছে, মূল উদ্দেশ্য মূলত কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশপত্রকেই বোঝায়। সমনকে আগে দিবে, সমন যদি না হয় তারপর আদালত জারি করে, সেটাকে বলে হুলিয়া, ঠিক আছে? এটা বললাম আমরা একটু আগে। আর ওয়ারেন্টের মূলত উদ্দেশ্য কিন্তু আসামিকে গ্রেফতার। এ ধারা আপনার পড়া না পড়লেও হবে, খালি এতটুকু জানবেন, তাহলেই হবে। বাট আমি স্লাইডিং ডিটেলস দিয়ে রাখছি, যার জানতে ইচ্ছা করে সে জেনে নেবেন। বা যতটুকু না জানলেন না আমি অতটুকু বলে দিচ্ছি। আর উপস্থিতি কি, ব্যক্তির উপস্থিতি ছাড়া সমন জারি করা যায় না। আর ব্যক্তির অনুপস্থিতি ব্যতীত ওয়ারেন্ট জারি করা যায় না। সরি, ব্যক্তির উপস্থিতি ছাড়া সমন জারি করা যায়, তাই তো? আর এখানে ব্যক্তির উপস্থিতি ব্যতীত ওয়ারেন্ট জারি করা যায় না। সো আমার যদি এখান থেকে সমন বা ওয়ারেন্টের প্রশ্ন কখনো জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে, আপনি খালি সংজ্ঞাটা বলবেন আর মূল উদ্দেশ্য বলবেন, আর বলা লাগবে না, ঠিক আছে? এই দুটো বললে এতে হবে। আর সমন এবং গ্রেফতারি পরোয়ানার মধ্যে একটা পার্থক্য আছে। আর এখানে যে বাদবাকি যেগুলো রয়েছে, যে বাদবাকি এখানে আমরা দেখি যে ওয়ারেন্ট কিন্তু এটা, আর হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। সো এখানে হচ্ছে আপনার ওয়ারেন্ট আর গ্রেফতারি পরোয়ানার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সো আমি আপনাকে রিকমেন্ড করবো হচ্ছে আপনারা হচ্ছে শুধু এটাই পড়বেন, ঠিক আছে? এটা আপনারা স্কিপ করে গেলেও কোনো সমস্যা নেই। বাট তো আমি একবার রিডিং পড়ে যাচ্ছি, বাট এটা আপনাদের না জানলেও হবে, এই পার্থক্য আপনাকে জিজ্ঞেস করবে না, আমি ক্রস দিয়ে গেলাম। বাট এটা হচ্ছে আপনার যদি জানার ইচ্ছা হয় তো এই জন্য আমি দিয়ে রাখছি, কারণ এটা আসলে আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করার চান্স নেই, জিজ্ঞেস করলে যে এটা জিজ্ঞেস করবে সমন এবং ওয়ারেন্টের মধ্যে পার্থক্য। তাহলে ডিপ নলেজ যদি জিজ্ঞেস করতে চায়, সবাই জিজ্ঞেস করবেন না, যদি কোনো পুলিশ বা অ্যাডমিন যদি ভাইবার বোর্ড চেয়ারম্যান থাকে তারা হয়তো জিজ্ঞেস করতে পারে। সো এখানে যেটা রয়েছে, ফৌজদারি কার্যবিধি 68 নম্বর ধারায় বলা রয়েছে সমন, এবং ফৌজদারি কার্যবিধি 75 নম্বর ধারায় বলা যায় গ্রেফতারি পরোয়ানা। সমন ইস্যু করা সাক্ষীর প্রতি জারির জন্য, এবং ওয়ারেন্ট ইস্যু করা পুলিশ কর্তৃক কোনো আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য। এইখানে আপনার 1 2 3, যদি আপনার তাও জানতে ইচ্ছা করে তিনটা পড়বেন, আর লাগবে না। সমন মামলা শুনানির ধার্য দিন বা তার পূর্বে জারি করে ফেরত দিতে হয়, ধার্য তারিখের পর তার জারি করা হয় না বা সময় থাকে না। এটা জারি না করা পর্যন্ত বা আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত এটি কার্যকর থাকে। আর এরপরে যে প্রয়োগ এবং অমান্য, এখানকার মধ্যে কি বলেছে দেখেন, যে কোনো নন কগনিজেবল অফেন্স অপরাধের জন্য এটি কোনো সময় আসামির প্রতি ইস্যু করা হয়, এবং এটি সাক্ষীর প্রতি গ্রেফতারি পরোয়ানাতে কি বলা রয়েছে যে এটি সাক্ষীর প্রতি ইস্যু করার পর যথাসময়ে সে আদালতে হাজির না হলে সাক্ষীর প্রতি এটি পুনরায় ইস্যু করা হতে পারে।
বাট যদি আপনার ইন ডিটেলস একটু জানতে ইচ্ছা করে, আপনি 1 আর 2 আর 3 এত জানলে হবে। বাট যাদের সামনে ভাইবা তারা এটা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ না, ঠিক এটা জাস্ট জেনে রাখার জন্য। এখানে কোনো ভাইবাতে জিজ্ঞেস করবে না। এখানে একটা জিনিস আছে, ম্যাজিস্ট্রেট এবং পুলিশের মধ্যে যদি আপনাকে পার্থক্য প্রথমে খালি চোখে বলে, আপনার এই যেগুলো কিচ্ছু বলা লাগবে না। আপনি বলবেন স্যার ম্যাজিস্ট্রেট হচ্ছে কি করতে পারে, পুলিশ গ্রেফতার করে, কিন্তু পুলিশের কিন্তু বিচার করার ক্ষমতা নাই। ম্যাজিস্ট্রেটে কিন্তু বিচার করার ক্ষমতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পার্থক্য, এতটুকু বললেই হবে। তাও যদি আপনি একটু ফর্মাল ওয়েতে জানতে চান, তাহলে আমরা বলি যে জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 আপনার হচ্ছে এখানে মূলত 3-31 ধারা, ঠিক আছে। 3 এর 3-31 ধারা অনুযায়ী যিনি ফৌজদারি ক্ষমতা প্রয়োগ করেন বা যিনি ফৌজদারি আইন প্রয়োগ করে বিচার কার্য পরিচালনা করেন, তিনি হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর পুলিশ কি, পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি। ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা রয়েছে, পুলিশ কিন্তু বিচার কার্য পরিচালনা করতে পারে না, কেবল সহায়তা করতে পারে। আপনি যদি এই দুইটা বলেন তাহলে হয়ে যাবে। আর ম্যাজিস্ট্রেট কয় প্রকার? সিআরপিসি 6-2 নম্বর ধারা অনুযায়ী আমি জানলাম ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা জুডিশিয়াল। আর পুলিশ কিন্তু বিভিন্ন রকমের রয়েছে: সাধারণ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ এবং রেলওয়ে পুলিশ। সো এই তিনটা আপনার জানলেই হবে। আর 144 নম্বর ধারা তো আমরা দেখলামই তখন, যে ফৌজদারি কার্যবিধি 144 নম্বর ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার 144 নম্বর আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এসব এলাকায় ম্যাজিস্ট্রেট 144 নম্বর ধারার ক্ষমতা দেওয়া কিন্তু হয় নাই। সো আপনাকে যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের মধ্যে যদি কোনো কোনো পার্থক্য জিজ্ঞেস করে, আপনি জাস্ট খালি বলবেন একটাই, যে জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 অনুযায়ী 3-31 নম্বর ধারা অনুযায়ী যিনি ফৌজদারি কার্যক্ষমতা প্রয়োগ পরিচালনা করার ক্ষমতা রয়েছে, তিনি হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করে। ম্যাজিস্ট্রেট কি করে স্যার? বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা রয়েছে, পুলিশ বিচার কার্যতে সহায়তা করতে পারে, এর বেশি পারে না। আর সিআরপিসি আপনার 6-2 নম্বর ধারা অনুযায়ী কিন্তু বলে দেওয়া আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এখানে কি রয়েছে, যে পুলিশ হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে, যে সাধারণ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ইত্যাদি। আর 144 নম্বর ধারা আমরা আগে যেটা দেখলাম সেটাই। সো এই হচ্ছে আজকে আপনাদের মোটামুটি স্লাইডের আইডিয়া। সো আমি এরপরও আপনাদের আম, যদি বলতে হয় যে যারা হচ্ছে এরপর একটু কনফিউজড, যে আপনারা হচ্ছে এখান থেকে আমি একটা দাগাই দিই, প্রথমটা দাগানো হয় নাই, যে অ্যাডমিন পুলিশ যদি যাদের প্রথমে আছে তারা কি পড়বেন এখান থেকে, এইটা পড়বেন। আমরা দাগাই দিচ্ছি, আমি দাগানো স্লাইডটা আপনাদের দিব, ঠিক আছে। আপনারা এটা জাস্ট খালি জেনে নিলেই হবে, সব আপনাদের পড়া লাগবে না। এতটুকু পড়লেই হবে, আর লাগবে না। এরপর হচ্ছে আপনার দণ্ডবিধি 1860, 511টা ধারা, 23টা অধ্যায়, এবং হচ্ছে 5 রকমের যে শাস্তি, এই 5 রকমের শাস্তিটা জানলেই হবে, আর লাগবে না। সো এতটুকু জানলেই হবে। এরপরে হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ, এখানে খালি 124-এর কটা জানবেন, আর এগুলো একটা লাগবে না। এগুলো আপনি যদি না জানেন তাও সমস্যা নাই। এখানে বিআইনি সমাবেশ 143, 44, 145, এতটুকু জানলেই হবে। আর এখান থেকে বাদ বাকি সব দাগায় দেওয়া আছে, ঠিক আছে। এখন বাদ বাকি হচ্ছে আপনাদের, আমি তো চেক দিই, এতটুকু পড়লেই হবে আমার মতে। এই স্লাইড থেকে আর বেশি আপনার জানার দরকার নেই। তবে যদি এটাই মনে রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ ধারা বিধি নিয়ে আপনার সমস্যা হবে না। আর এরপরে যদি কিছু লাগে সেটা আমি আপনাদের পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। উম, এই তো, এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকের স্লাইডের বিষয়বস্তু। এবং হচ্ছে আপনাদের এখন যেটা বিষয়, আপনাদের আমি তো জেনারেল গ্রুপে বলি, আপনাদের কি কি প্রশ্ন আছে এটা আমাকে বলেন। আপনাদের এখন সব প্রশ্নের আমি উত্তর দিব। কারণ আজকে যেহেতু ক্লাসের সংক্ষিপ্ত ক্লাস, কারণ আজকে সবকিছু জাস্ট খালি দেখিয়ে দেওয়া, ওভারভিউ। সো আচ্ছা, আমি তাহলে প্রশ্নগুলো একটা একটা করে নিচ্ছি, আপনারা প্রশ্ন লেখেন। প্রথম হচ্ছে নুসরাত বলেছেন কি, যে স্যার যেগুলো সিচুয়েশন দিয়ে প্রশ্ন করে সেগুলোর উত্তর কিভাবে দিব বুঝতে পারি না অনেক সময়, এক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, কি টাইপের প্রশ্ন, যে সিচুয়েশনাল প্রশ্নের আপনি উত্তর কিভাবে দিবেন, এটার হচ্ছে একটা বেসিক টার্মিনোলজি আপনি জানতে চাচ্ছেন। দেখেন,
আপনাকে যদি কখনো সরকারের নীতির কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি সবসময় নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্নের উত্তর করবেন। যেমন আপনার যদি ফরেন বা অ্যাডমিনই থাকে, আপনাকে যদি বলে যে সাম্প্রতিক সময় তো বাংলাদেশ সৌদি আরবের সাথে একটা নিরাপত্তা জোটে যোগ দিয়েছে, তো এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কিন্তু এখানে অনেকভাবে অনেক উত্তর দেওয়া যায়। আপনি এখানে প্রথমে বলবেন বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টটা কোন দিকে। আমাদের দেশের একটা বিশাল সংখ্যক মাইগ্রেন্ট কিন্তু মধ্যপ্রাচ্যে নিয়োজিত, এবং তারা রেমিটেন্স এবং একই সাথে আপনার বিশাল একটা অর্থনৈতিক ডিপেন্ডেন্সি আমাদের রয়েছে। এবং এই সামরিক জোটে শুধুমাত্র কিন্তু বাংলাদেশ না, সৌদি আরব হচ্ছে 98টা দেশকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। সো 98টা দেশকে, তাদের মধ্যে অনেকেই আবার জয়েন করবে, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। এবং আমাদের কিন্তু রেমিটেন্সের অন্যতম বড় ডিপেন্ডেন্সি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং জিসিসি ভুক্ত দেশগুলা। সো অবশ্যই বাংলাদেশ তার ন্যাশনাল ইন্টারেস্টে সে হচ্ছে বাবেল মান্দাবের এই প্রণালী এবং তার নিজস্ব আরএনজি সেক্টরের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সো এই জন্যই সে এই বাবেল মান্দাবের একটা সেফ প্যাসেজ সেও চাচ্ছে। এবং বাংলাদেশ কিন্তু একই সাথে আপনার ইরানের সাথে যদি সম্পর্ক খারাপ না হয়, এই জন্য সে কিন্তু সে যথাযথ যেটা দরকার সেই বিষয়ে কিন্তু সে ব্যবস্থা নিয়েছে। সো এতে করে বাংলাদেশ কিন্তু সবসময় একটা নিরপেক্ষ অবস্থানে থাকে। এবং আপনারা আমাদের সংবিধানের 25 নম্বর ধারা সেটাও বলে দিতে পারেন যে ইন্টারন্যাশনাল, যে আন্তর্জাতিক এই সম্পর্কে একটা নিরপেক্ষ অবস্থানে যে আমরা থাকতে চাই, এটাও বলবেন। সো আপনাকে যে যে কোনো এরকম সিচুয়েশন প্রশ্ন করতে পারে, তো এই টাইপের প্রশ্নে আপনি সবসময় আপনার নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন। ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে ধরেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, যে বলতে পারো যে একটা এলাকায় দাঙ্গা হাঙ্গামা লেগেছে, আপনি ইউএন, আপনি কি করবেন? বা আপনি এখন পুলিশ, আপনি কি করবেন? মনে রাখবেন ভাইবা বোর্ডে অলওয়েজ যে কোনো প্রশ্নের উত্তরে পিস অ্যান্ড নেগোসিয়েশন সারা পছন্দ করে। আর আপনি গিয়ে বলবেন যে আমি হচ্ছে আইনের যেটা যথাযথ ব্যবস্থা সেটা নিব, তাদেরকে সরতে বলবো, না সরতে বলে তাদেরকে সতর্ক করব, সতর্ক হচ্ছে না শুনলে যেটা পড়ছেন বইয়ে, পুলিশকে দিয়ে তাদের যতটুকু ফোর্স প্রয়োজন ততটুকু ফোর্স তাদের প্রতি প্রয়োগ করবো, এগুলো বলা যাবে না। তাদের সাথে নেগোসিয়েশনে বসতে হবে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে উচ্চ মহলে কথা বলার ব্যবস্থা করতে হবে। অলওয়েজ এভাবে প্রশ্ন অ্যান্সার করবেন। নিচে নামি, যেগুলা না পড়লে হবে সেগুলো আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়েছি। ফরেন ক্যাডার, অ্যাডমিন, পুলিশ, এরকম চয়েস লিস্ট দেওয়া হলে এই আইনগুলো কতটুকু জানা জরুরি। দেখেন, ফরেন ক্যাডার আপনি ফার্স্ট চয়েস দিছেন বলে যে অ্যাডমিন পুলিশ থেকে প্রশ্ন হবে না, এটা ভাবা কিন্তু বোকামি। আপনাকে প্রশ্ন অবশ্যই করবে। ফরেন ক্যাডার হলে আপনার জায়গাটা লিমিটেড থাকে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে অ্যাডমিন পুলিশ থেকে প্রশ্ন করবে না, এটাকে ভাবার কোনো কারণ নাই। উম স্যার, মাস্টার্স চলছে আমার, এই নিয়ে ইউনিভার্সিটি থেকে কোনো ডকুমেন্টস নিতে হবে কি না? আপনি যদি মাস্টার্স এখন অনগোয়িং থাকে, আপনার কোনো ডকুমেন্ট নেওয়া লাগবে না, বাট আপনি জবে থাকলে আপনার এনওসি নেওয়া লাগবে। আপনাদের গ্রুপে আমি অনেকেই দেখি যে আপনারা হচ্ছে ঠিকঠাক কিন্তু লিঙ্কের কোনো কিছু দেখেন না। যেমন আজকে এক আপু ক্লাস শুরু হওয়ার পরে বললো যে লিঙ্ক কোথায়, অথচ কিন্তু লিঙ্ক কিন্তু পিন পোস্টে দেওয়া। আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন। আপনারা একজন বাংলাদেশের সিভিল সার্ভেন্ট হবেন, অথচ আপনারা যদি আপনাদের সারাউন্ডিং কোনো নজর না রাখেন, হবে না। পুলিশ ক্যাডারের ক্লাসটা খুব এটা নিয়ে কথা হয়েছে। আচ্ছা, আমি আহ, আপনাদের ইন্টারটিভ সেশনে পুলিশ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা রেডি রাখবেন। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ ডিসকাশন করব। এবং পুলিশ ক্যাডারের কোন কোন বিষয়ে আপনার মনে হয় যে বিস্তারিত হয় না, সেটা আমাকে আপনি চাইলে ইনবক্সে দিতে পারেন, বা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, সমস্যা নেই। অ্যাডমিন ফার্স্ট চয়েস হলে কোন কোন ধারা জানা মাস্ট? আপনি অ্যাডমিন ফার্স্ট চয়েস হলে সিআরপিসি, পেনাল কোড, মোবাইল কোড আইন 2009, এটা মাস্ট, এগুলো জানবেন। মোবাইল কোড আইনে যে আপনার বর্তমানে মেবি 133টা আইন রয়েছে, 17টা ধারা রয়েছে সম্ভবত। এই ধারা, তারপর হচ্ছে আপনার কোন সময় মোবাইল কোড আইন যে জারি করতে হয়, এই মোবাইল কোড আইনে কিন্তু সর্বোচ্চ 2 বছরের জেল, এর বেশি পারবেন না। এবং অর্থদণ্ড দিতে হয় সংশ্লিষ্ট আইন অনুযায়ী। আপনি কোন ক্ষেত্রে আপনি মোবাইল কোড পরিচালনা করছেন, এবং মোবাইল কোড পরিচালনার সময় কি লাগে, দুজনের সাক্ষী লাগে, সেই অপরাধ পড়ে শোনানো লাগে, অপরাধী স্বাক্ষর নেওয়া লাগে। সে হচ্ছে যদি আপনার সংঘবদ্ধ হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, নাহলে এরপরে দায়রা জজে যাইতে পারে। সেইগুলো আপনি জানলেই হবে। আর পুলিশ দিলে তো পিআরবি, পুলিশ আইন, এগুলো জানবেন। ফিমেল ড্রেস কোড নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম। শাড়ি পরলে স্যান্ডেল কেমন হওয়া উচিত? আচ্ছা, স্যান্ডেল যেটা আপনি পরবেন
আম, একবারে হাই হিল এই টাইপের কিছু পরবেন না। নর্মাল যে স্যান্ডেল যেগুলো থাকে, যে হিল ছাড়া, একবারে মার্জিত, সেগুলো পরবেন। আর শাড়ির আপনি যেটা বললাম সেটা হচ্ছে একবার লাইট কালারের শাড়ি, এবং বাট ফর্মাল। এমন শাড়ি পরলে না যাতে দেখতে কটু লাগে বা মনে হচ্ছে যে বিয়ের দাওয়াত খাইতে গেছেন, এরকম যাতে না হয়। স্যার, মক ভাইবার জন্য তো কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন আছে কি না? মক ভাইবার জন্য কোনো স্পেশাল ইনস্ট্রাকশন আছে নাকি? আপনাদের লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ঢুকবেন, একটা ফর্মাল ড্রেস পরে বসবেন সবাই। ফর্মাল ড্রেস পরে বলতে একটা মার্জিত পোশাক, যে আপনি ঘরের মধ্যে যে স্যান্ডো গেঞ্জি বা হচ্ছে নর্মাল পোলো শার্ট পরে থাকেন, এগুলো পরবেন না, একবারে ফর্মাল টি শার্ট পরবেন। অ্যান্ড দেন হচ্ছে রুমটা মেক শিওর করবেন যাতে নয়েজ কম থাকে, তাহলে হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, সাক্ষাৎকারগুলো, এগুলো কি সিঙ্গেল পেজা? সমস্যা নাই। আমি দুইটা বিসিএস এ আপনি হচ্ছে সিঙ্গেল পেজ আকারে দিছি, কোনো সমস্যা নাই। আপনারা দিতে পারেন, সিঙ্গেল প্রিন্ট আকারে বলবেন করবেন, কোনো সমস্যা নেই। বোথ সাইডে করলেও সমস্যা নেই, সিঙ্গেল প্রিন্ট আকারে করলেও সমস্যা নেই। এবং আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে আপনাদের এখন সামনে যেই যাদের প্রথম দিকে ভাইবা, তো তাদের হচ্ছে পুলিশ ক্লাস করে কোন কোন বিষয়গুলো মনে হচ্ছে আপনাদের আবার দেওয়া উচিত, তাহলে আমি আপনাদের আবার ক্লাস এটা নিব, সমস্যা নাই। তো আপনারা এটা বলেন আমাকে। ফরেন ফার্স্ট চয়েস থাকলে কি এই কোড ও কনস্টিটিউশনের আর্টিকেল গুলো জানা খুব আর্জেন্ট? 17 তারিখ ভাইবা আমার, নলেজে অনেক ল্যাকিং আছে আমার। আপনার যদি ফরেন ফার্স্ট চয়েস থাকে, তাহলে আমি আপনাদের কিন্তু আজকে ওভারঅল সবগুলোর জাস্ট খালি বেসিক এবং যেটা না জানে না সেটা দেখিয়ে দিয়েছি। সো আপনার ফরেন ফার্স্ট চয়েস, তাহলে অবশ্যই অ্যাডমিন সেকেন্ড চয়েস। আপনি যে ফরেন ফার্স্ট চয়েস দিয়ে ফরেনে পাবেন, এত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কেউ দিচ্ছে না। আপনার তো অ্যাডমিনও পেতে পারেন। সো আপনি যদি অ্যাডমিন পানই, তাহলে আপনার কি উচিত না এই জিনিসগুলো জেনে রাখা? কারণ ভাইবা তো আপনাকে শুধু ফরেনে ওভারঅল প্রশ্ন করবে না। যেমন আমি আপনাদের আমার ভাইবার এক্সপিরিয়েন্স বলি। আমাকে কিন্তু আমার লাস্ট বিসিএস এ আফরিন ওসমান ম্যাডামের বোর্ডে আমি ভাইবা দিয়েছি। আমাকে ঢুকে আমার এক্সটার্নাল ওয়ান আমাকে বলল যে তোমার সাথে গল্প করব। আমাকে সে বাউল গান জিজ্ঞেস করছে, বাউল গানের সিগনিফিকেন্স, চটকা গান, ভাটিয়ারি গানের সিগনিফিকেন্স আস্ক করছে। আমার তো চয়েস ছিল ধরেন অ্যাডমিন। সে হিসেবে তো আমাকে কোনো পেনাল করে জিজ্ঞেস করে না, এবং আমাকে কিন্তু যে এক্সটার্নাল টু, সে জিজ্ঞেস করছে হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে ওই সময় তৎকালীন সময় কিন্তু একটা ক্ল্যাশ হচ্ছিল, একটা আপরাইজিং সিচুয়েশন ছিল। আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে নষ্টের পর্যায়ে ছিল। তো আমাদের সেখান সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস হবে, হ্যাঁ। বিডি অ্যাফেয়ার্স আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ক্লাসটা মূলত আপনাদের হচ্ছে 4 তারিখের পর থেকে প্রতি 3 দিন বা 4 দিন পর পর একটা করে ইন্টারেক্টিভ সেশন নিব। সেখানে মূলত সাম্প্রতিক সময় যা যা ঘটবে সেখানে আপনাদের জানাবো এবং আমরা আলোচনা করব। কারণ হচ্ছে একটা স্লাইডে আসলে আপনাদের দেখিয়ে দিলাম যে এগুলো এগুলো দেখে নিবেন, বাট আপনি আগস্ট মাসে কিন্তু অনেক কিছু ঘটে যাবে। যেমন হচ্ছে যারা যে ফরেন যে ফার্স্ট চয়েস দিবেন, আজকে এবং কালকে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপর সবচেয়ে ভয়াবহ একটা হামলা চালাবে, এবং হয়তো আজকে রাতে চালাতে পারে। তো আপনি কিন্তু এসব বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ আপনার ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে এমওইউ হলো, এরপর এটা ফল করলো, এরপর আবার যে হামলা হলো, এবং তেলের বাজার আবার অস্থিতিশীল হবে, এবং সামনের সপ্তাহে দেখবেন আপনাদের ভাইবা শুরুর আগেই একটা মিডিল ইস্টে একটা বড় রকমের একটা সংঘাত হবে। সো তখন ভাইবার প্রশ্ন কিন্তু মিডিল ইস্ট কেন্দ্রিক হয়ে যাবে, যে এতে করে আমাদের ডিপ্লোমেসি, আমাদের এত সংখ্যক শ্রমিক ভাইরা সেখানে রয়েছে, তাদের কি হবে, তাদেরকে কিভাবে আমরা সেখান থেকে বের করে আনতে পারি, এবং তাদের নিরাপত্তার জন্য আপনি কি করবেন, এবং বাংলাদেশের বাংলাদেশের যে আপনার বাংলাদেশ ফার্স্ট নীতি, সেখানে কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, এবং বাংলাদেশ কোন পক্ষে থাকবে, কিভাবে তার অবস্থান নির্ণীত হবে। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং বিডি অ্যাফেয়ার্স এবং যেটা বললেন ভাই কারেন্ট অ্যাফেয়ার্স, না আমরা হচ্ছে 3-4 দিন পর পর একটা করে ইন্টারেক্টিভ সেশন করব, আপনারাই কথা বলবেন। আমি 2-3 জনকে বাছাই করে দিব, এতে করে কি হবে জানেন, আপনাদের হচ্ছে কথা বলার ফেয়ারনেসটা চলে যাবে। আপনার যতই পড়েন, আমি আপনাদের একটা কথা বলি আজকে, ভাইবা ইজ অল অ্যাবাউট কনফিডেন্স, এবং আপনার কথা বলার এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার, মানুষকে বোঝানোর কেমন ক্যাপাসিটি আছে সেটাই ভাইবা। ভাইবা কিন্তু এটা মেনশন করে না যে আপনার মেধা কেমন, আপনি কতটুকু জানেন, এটা কোনোটাই ভাইবা না। কারণ
আপনি কতটুকু জানেন সেটা যাচাই করার প্রক্রিয়া হচ্ছে প্রিলি এবং রিটেন। ভাইবা জিনিসটা আপনার ব্যক্তিত্ব বোধ এবং আপনার ম্যানেজমেন্ট পাওয়ার, পার্সোনালিটি, লিডারশিপ দেখার একটা জায়গা। এখানে আপনি কতটুকু জানেন সেটা জাহির করা জায়গা না। জিকে তো কিছুই জানি না স্যার, স্ট্রেসে পড়ে যাচ্ছে। জিকে বলতে কিন্তু এরকম না। আম, আচ্ছা, খান মাহমুদ ভাই, আপনি কি কুয়েটের না? আচ্ছা আচ্ছা, আমিও কুয়েটের ভাই। আমি আপনাকে বলি, জিকে বলতে কি, আপনার প্রথম চয়েস কি? ফরেন? এটা মনে হয় লিখছিলেন, মনে ফরেন লিখছিলেন মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে কয়টা প্রশ্ন এখন আমি আপনার সাথে সরাসরি একটু বলি, এবং এইখানে যারা যারা আছেন এই যে সেশনে, এটা সবার জন্যই। এই যে ওনার ফার্স্ট চয়েস কিন্তু ফরেন, ওনাকে আমি জিকে, যেহেতু উনি জিজ্ঞাসা করলো, তো আমি এখানে ওনাকে প্রশ্ন এভাবে করতে পারি যে সাম্প্রতিক সময়ে যে মিয়ানমার, চায়না এবং বাংলাদেশের করিডোর নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেটা একই সাথে বাংলাদেশে কিন্তু একটা আসিয়ানের সাথে যুক্ত হওয়ার সংযুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে। সো এই দুইটা জিনিসের একটা যদি আমি কম্প্রিহেন্সিভ আইডিয়া জেনারেট করতে পারি, তাহলে সেটা বাংলাদেশের 2030 সালে যে বাংলাদেশের $1 ট্রিলিয়ন যে অর্থনীতি হওয়ার জন্য এটা সম্ভাবনার দুয়ার, এটা কিভাবে খুলতে পারে, আপনি ডিপ্লোমেট হিসেবে কি করবেন, সেগুলো আপনার কাছ থেকে বোর্ড জানতে চাবে। এবং একই সাথে এটাও প্রশ্ন করতে পারে যে আপনার স্পিচ দেন, সরি 34 সাল নাকি, আচ্ছা 34 সাল সম্ভবত। সো আপনাকে আর্টে স্পিচ দিতে পারে যে সাম্প্রতিক সময়ে যে আপনার এই আমরা দেখতেছি তেলের বাজার অস্থির, এবং একই সাথে আমাদের রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু দেখা যাচ্ছে এলএনজি প্রায় প্রায় সমস্যা হচ্ছে। সো আপনি এজ এ ডিপ্লোমেট হিসাবে আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন? ভৌগোলিকভাবে আপনি অন্যান্য দেশের সাথে আপনার দেশের স্বার্থ রক্ষা কি ব্যবস্থা নেবেন? এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতে এই যে বর্তমান অবস্থান, বাংলাদেশের কি হইতে পারে, এবং জিসিসি দেশগুলোর সাথে আমরা কিভাবে সম্পর্কটা স্বাভাবিক করতে পারি। এবং সাম্প্রতিক সময় দেখা যায় সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। এই সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি বাংলাদেশের কিন্তু ব্যাক এন্ডে আছে কাজ, এটা এখনো R&D সেক্টরটা খুব এখনো ডেভেলপ হয়নি। সো এই সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য কারা বর্তমান দেশে বিদেশে বা বাংলাদেশের টপ লিডিং এ আছে সারা ওয়ার্ল্ডে? তাইওয়ান আছে, চায়না আছে। তো এই দেশগুলোর সাথে আপনার কিভাবে সম্পর্ক এগিয়ে নিবেন? তো তাইওয়ানের সাথে আবার চায়নার একটা বিরোধ আছে, এখানে এই বিষয়গুলো আপনি কি করতে পারেন? সেমিকন্ডাক্টর নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি হতে পারে? এবং আপনার সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশের অ্যাডমিন দিয়ে চয়েস দিয়েছেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিন্তু অবশ্যই আমাদের নিউক্লিয়ার এনার্জি নিয়ে একটা কথা আসবে। একই সাথে হচ্ছে যেমন 47 বিসির সময় কি ছিল, পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প, এবং আজকে তো নিউজ দেখছেন যে নতুন মেট্রো একটা প্রকল্প হচ্ছে, যেটা কাজ স্থগিত ছিল আবার নতুন করে চালু হচ্ছে। আমাদের শাহজালালের যে তৃতীয় টার্মিনাল, সেটার মাধ্যমে বাংলাদেশ যেটা বৈশ্বিক হাব হবে, এটা কিভাবে করা যায়, গভর্নমেন্ট কি পলিসি নিতে পারে? এবং একই সাথে কিন্তু আমাদের যে অর্থনীতির বর্তমানে IMF এর সাথে যে রিসেন্ট কথা হচ্ছে, এই বাংলাদেশের অর্থনীতির যে সংস্কারটা আরো কিভাবে দৃঢ়ভাবে করা যায়, আমাদের ব্যাংকিং খাতে সুশাসন কিভাবে নিশ্চিত করতে পারবেন, এই বিষয়গুলোর আপনি ইন ডিটেল জানতে হবে। এবং SDG, MDG এগুলো এককালে পড়া হতো, এখন কিন্তু ওভাবে জিজ্ঞাসা করার হয় না। সো বর্তমানে আপনার এই যে বাজারে দেখেন যে মূল্যস্ফীতি কন্ট্রোল কিভাবে করবেন, এই যে শ্রীলঙ্কা, তাদের রেভলিউশন একটা হয়েছে, তারা এত সুন্দর মতো রিকভার করতে পারলো, বাট আমাদের এখনো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যা। এগুলো আপনি কিভাবে কি করতে পারেন? এবং যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং বা টেকনিক্যাল লাইনে রয়েছেন, তাদেরকে প্রশ্ন করতে পারে যে গভর্নমেন্টের যে এফিসিয়েন্সি, ই গভর্নেন্সটাকে আরো কিভাবে সুন্দর মতো বাস্তবায়ন করা যায়, বিভিন্ন উপজেলাতে কানেক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি কেমনে আনা যায়, দুর্নীতি কিভাবে রোধ করবেন। বা এই AI নিয়ে এখন অনেক কথা হচ্ছে, এআইটাকে আপনি গভর্নমেন্টে আপনার বিভিন্ন সেক্টরে কিভাবে খুব সুন্দর মতো ব্যবহার করতে পারেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বিএনপির ইশতেহারটা পড়বেন, এবং এবার যে বাজেট রয়েছে, বাজেটটা অবশ্যই চোখ বুলিয়ে যাবেন মাস্ট, কারণ বাজেট থেকে অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো না জানলে কিন্তু হবে না। উম ওজন, উচ্চতা এবং চোখের সনদ কি জিনিস? ওজন উচ্চতার চোখের সনদ কিভাবে পেতে পারি? ওজন উচ্চতা তো আপনাদের একটা আপনার ফর্ম তো আপনাদের রিকোয়ার্ড ডকুমেন্টে দেওয়া আছে।
আপনার ওজন উচ্চতা যেগুলো দেয়া আছে ওগুলো হচ্ছে ফিল আপ করে বিএমডিসি সার্টিফাইড কারোর কাছ থেকে, কোনো ডক্টরের কাছ থেকে সাইন নিলে হয়ে যাবে। হুম। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন, আপনাকে ভালো একটা প্রশ্ন করেছেন খান মাহমুদ ভাই, মাহমুদুল ভাই, যে এই প্রশ্নের উত্তর তো সবসময় মনে থাকে না। আপনাকে আমি ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলেছিলাম না, যে ভাইবা বোর্ডের কিন্তু একটা অন্যতম সুন্দর জায়গা হচ্ছে, দুঃখিত স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই বিষয়টা, আমি জেনে নিব। স্যার হাসি মুখে বিষয়গুলো ট্যাকেল করতে হবে। কারণ তারা এই টাইপের প্রশ্নগুলো কেন করে, আউট অফ দ্য বক্স প্রশ্ন করে একটা মাত্র কারণ, যে আপনাকে আপনার পালস রেটটা তারা দেখতে চায়, আপনি কি একটা আনফেভারেবল সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন। এবং আমাকে কিন্তু শুধুমাত্র এটা জিজ্ঞেস করা হয় না, জানেন, আমাকে রবীন্দ্রসঙ্গীতের কিছু জিজ্ঞেস করা হয়েছিল, একই সাথে একটা নজরুল কবিতা রচনা করতে বলছিল, বুঝছো? নজরুল একটা কবিতার আপনার 6 লাইন আবৃত্তি করেন, আমি করছি। তো আমি যদি ঘাবড়ে গিয়ে একটু আমি কাঁপাকাঁপি করতাম, তাহলে কিন্তু হইতো না। এবং মজার বিষয় হচ্ছে ওনার বোর্ডে ওই দিন মানে এই 16 জন থেকে মাত্র 2 জন ক্যাডার পেয়েছে, আমি সহ আমার একটা ভাই, আর কেউ পায় নাই। যে ভাই পেয়েছে সে কুয়েটের, উনি 11 ব্যাচের। সো এটা কিন্তু আপনার, না না না, এগুলো র্যান্ডম আস্ক করেছিল। কারণ আমি তো চিন্তা করেছিলাম যদি আমাকে হবি জিজ্ঞেস করে আমি বলতাম যে আমার হবি হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টকে এক্সপ্লোর করা। এরপর যদি বলতো বইয়ের কোন বই পড়তে ভালো লাগে, আমি বলতাম যে আমার ইন্টারন্যাশনাল রিলেশন টাইপের বই পড়তে পছন্দ। সো আমি চাচ্ছিলাম যে আমাকে প্রশ্ন ওইদিকে নিয়ে যাক, যে তখন হচ্ছে ভেনেজুয়েলাটা ইস্যু ছিল, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সংকট, এবং ইরান মাত্র সে সময় যুদ্ধ শুরু হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। সো আমি চাচ্ছিলাম যে এদিকে প্রশ্ন যাক, বাট সে নেয় নাই। না, আপনি পাবলিকের বাইরের স্টুডেন্ট হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়েট কি অ্যাপ্লিকেশন করার টাইমে যাচ্ছে না, কোনো সমস্যা নেই। ওয়েট আপনি ওই সময় যা দিচ্ছেন এখন কি আছে কেউ দেখবে না। কি দেখে জানেন, আপনি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্মে যে যে ডকুমেন্ট গুলো দিছেন এগুলো যাতে অথেন্টিক হয় তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর পিএসসি তে আপনি আপনার যে নাম, যে বাবা মার নাম দিয়েছেন ওই নামটা ঠিক রাখবেন, যে অ্যাড্রেস সেটা ঠিক রাখবেন, তাহলে হবে। পাবলিকের বাইরে আপনি যেখানকার স্টুডেন্টই হন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার তো তেজগাঁও তেজগাঁও কলেজ থেকেও এক ভাই দেখলাম পুলিশের এসপি হয়েছে তুহিন নামে, উনি আমাদের ক্লোজ বড় ভাই। উনি হচ্ছে কনফিডেন্স লাইব্রেরিতে পড়তেন। সো ওনাকে আমি চিনতাম। সো উনি তো তেজগাঁও কলেজের, সমস্যা তো নেই। আপনার যদি অ্যাবিলিটি থাকে সিভিল সার্ভেন্ট হওয়ার, আপনি যেখান থেকে পাস করেন কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে আপনাদের, আপনারা করতে পারেন, না হলে আজকের মতো সেশন শেষ করবো এখানেই। ও আচ্ছা, একটা প্রশ্ন, ভাইভাতে ফিমেল বোর্ডে মেম্বার থাকলে ম্যাম, ম্যাম বলবেন না, স্যার বলবেন। আর যদি স্যার বলতে আপনার হেজিটেশন ফিল থাকে ম্যাডাম বলবেন। ম্যাম ওয়ার্ডটা খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড, এটা ফর্মাল কোনো ওয়ার্ড না। ইনফ্যাক্ট আমি অনেক সময় শুনছি ম্যাম বলার কারণে অনেকের নাম্বার কমে যায়। বোর্ডের নাম আমি উল্লেখ করলাম না। আপনি অলওয়েজ ট্রাই টু সে স্যার আর ম্যাডাম, নাথিং এলস। 47-এ আপনার বোর্ডের যে কোন বোর্ড থেকে বেশি ক্যাডার পেয়েছে, এটা ভালো প্রশ্ন করেছেন। আপনি হচ্ছে যেই আম, আপনারা যে একটা পোল দেখেন, যেটা ফেসবুকে খুবই ভাইরাল হয়েছিল, ওই পোলটা মূলত আমাদের সেন্ট্রাল গ্রুপ থেকে নেওয়া। সেন্ট্রাল গ্রুপে মেম্বার ছিল হচ্ছে 1000 জন, 1200 জন সম্ভবত। এখন তো 1000 জনের বেশি হোয়াটসঅ্যাপে মেবি নেয় না। সো ওই 1000 জনের ভিতরে মাত্র 440 জন সম্ভবত তারা ফিল আপ করেছিল। সো 440 জনের মধ্যে কিন্তু টেকনিক্যাল ক্যাডারও আছে, জেনারেল ক্যাডারও রয়েছে। এখন আপনি যদি জেনারেল ক্যাডারের কথা বলেন তাহলে বলবো মহিউদ্দিন স্যার সহ আম, আপনার আমজাদ স্যার, এনারা হচ্ছে ভালো ক্যাডার দেয় জেনারেল ক্যাডার পাওয়ার জন্য। আর ওভারঅল যদি আপনি টেকনিক্যাল ক্যাডারের কথা বলেন এবং জেনারেল ক্যাডার বোথ ক্যাডারের কথা বলেন, তাহলে আফরিন ওসমান ম্যাডাম হচ্ছে সবচেয়ে বেশি ক্যাডার রিকমেন্ড করেছিল 47-এ। বাট আপনি যদি শুধুমাত্র জেনারেল ক্যাডারের জন্য ভাইবা দিয়ে থাকেন তাহলে মহিউদ্দিন, আমজাদ হোসেন স্যার, এই বোর্ডগুলোতে আপনার যদি ভাইবা হয় তাহলে একটা কমফোর্ট জোন থাকে বেশি। এবং শরীফ স্যার কিন্তু অনেক ক্যাডার দেয়, বাট উনি হচ্ছে একটু সিচুয়েশনাল প্রশ্ন এবং আপনাকে একটু আনফেভারেবল সিচুয়েশনে ফেলতে চায়। আপনি পুলিশ অ্যাডমিট দিতে পারেন, বাট এনএসআই ভেরিফিকেশনের সমস্যা হলে হতে পারে।
পুরাতন বোর্ড বা নতুন বোর্ড বলতে তো কোনো কথা নাই। আপনি হচ্ছে বোর্ডে হচ্ছে যে মেম্বাররা তারাই তো আপনাকে ভাইবা নিচ্ছে, আবার তাতে তো সাইকোলজি চেঞ্জ হয় না। যেমন 46-এ একরকম সাইকোলজি, 47-এ একরকম সাইকোলজি, এরকম তো না। সবার তো চিন্তা ভাবনা একই থাকে। যেমন আফরিন ওসমান ম্যাডাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ, উনি অবশ্যই তার গণ্ডির বাইরে থেকে প্রশ্ন আপনাকে করবে না। সো বোর্ড একই যেহেতু আপনার অ্যানালিসিস সেম। আমি আপনাদের হচ্ছে বোর্ড ভিত্তিক কিছু অ্যানালিসিস দিয়েছি, এটা আপনাদের ওয়েবসাইটে আছে। আপনারা খালি ওইটাই পড়বেন। 47-এ ভাইবা অভিজ্ঞতা অনেক ভাইয়ার অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে। ভাইবা বোর্ডে কিন্তু সবাই এতটা ফ্লুয়েন্স থাকে না যে যা বলে তাই পারতেছে। এটা নিজেকে মার্কেটিং করার একটা কৌশল, আর কিছুই না। আচ্ছা আপনি, আজাদ ভাই, আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন। এই বিষয়টা আমরা এখানে কথা না বলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন। মেসেঞ্জার বা টেলিগ্রামে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিন, তাহলে হবে। আচ্ছা তাহলে আমরা তাহলে আজকে ক্লাস শেষ করি আজকের মতো। আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা টেলিগ্রাম গ্রুপে করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। বা আপনার কালকে সংবিধানের ক্লাস আছে, আপনারা হচ্ছে সংবিধান নিয়ে আহ মোটামুটি একটা আইডিয়া দিব আপনাদের, যেটা না জানলে না, তাহলে হবে। সব জানা লাগবে না আপনাদের। এবং আমি পরবর্তী সবগুলো ক্লাস আমি নিব আশা করি। সো সবাইকে ধন্যবাদ। আজকের মতো তাহলে ক্লাস এখানে শেষ করছি।